মুম্বাই শহর বিকেলের দিকে রাস্তার উপর তীব্র যানজট। সূর্য অস্ত যাওয়ার আগে তার লাল আভা ঢেলে দিয়েছে হাওয়ায়, কিন্তু হাওয়া যেন দাঁড়িয়ে গেছে ধোঁয়া আর ধুলোর সঙ্গে। উচ্চস্বরে হর্ন বাজছে, হাজার মানুষের কোলাহল, দোকানের চেঁচামেচি, ট্রাফিক পুলিশের শীষের শব্দ। মুম্বাই তার নিজস্ব তালে ব্যস্ত। এই বিশৃঙ্খলার মাঝেই ধীরে ধীরে এগিয়ে চলেছে একটি কালো মার্সিডিজ বেঞ্জ। গাড়িটির চকচকে বডি রাস্তার আলোয় ঝলমল করছে। ভিতরে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ, নরম আসন, চারপাশে হালকা স্যান্ডেলউডের সুবাস। এই গাড়িতেই বসে আছেন অঞ্জনা দেবী, ভারতের অন্যতম ধনী নারী। গায়ে হালকা নীল রঙের কাতান শাড়ি, হাতে হীরের বালা, চোখে রে-ব্যান সানগ্লাস। বয়স 50 ছুঁই ছুঁই হলেও তার রূপ আর ব্যক্তিত্বে বয়সের ছাপ খুব কমই ধরা পড়ে। অঞ্জনার মুখে আত্মবিশ্বাসের ছাপ, তবে চোখের কোণে অদৃশ্য ক্লান্তি। সারাদিন মিটিং, ব্যবসায়িক সিদ্ধান্ত, সাংবাদিকদের সাক্ষাৎকার, এগুলো তার জীবনের প্রতিদিনের রুটিন। কিন্তু আজও, এত সাফল্যের মাঝেও, তার ভেতরে একটা শূন্যতা যেন কুড়ে কুড়ে খাচ্ছে। গাড়ির জানালার বাইরে তাকিয়ে তিনি ভাবছিলেন, সব পেয়েছি জীবনে, বিলাসবহুল বাড়ি, ব্যবসায়িক সাম্রাজ্য, ক্ষমতা, সম্মান। কিন্তু যাকে নিয়ে আমার সব স্বপ্ন ছিল, সেই তো নেই পাশে। আর্জুন কোথায়? মনের মধ্যে ভেসে উঠল ছোট্ট আর্জুনের মুখ। তখন সে মাত্র 5 বছরের, লাজুক, মিষ্টি হাসি, মায়ের আঁচল আঁকড়ে ধরত সবসময়। স্বামী রাহুল মারা যাওয়ার পর জীবনের ঝড়ে সব এলোমেলো হয়ে গেল। পরিস্থিতির চাপে ছেলেকে হারিয়ে ফেলেছিলেন। তারপর দিনরাত পরিশ্রম করে ব্যবসায় সাফল্য পেয়েছেন, কিন্তু ছেলেকে আর খুঁজে পাননি। সেই হারানোর বেদনা আজও তার বুকের ভেতর ঘা হয়ে রয়ে গেছে। এমন সময় গাড়ি থেমে গেল। লাল সিগন্যালে থেমেছে। অঞ্জনা অভ্যস্তভাবেই জানালার বাইরে তাকালেন। তখনই দৃশ্যটি তার বুক কাঁপিয়ে দিল। একটি কিশোর, ধুলোমাখা শরীর, ছেঁড়া জামা আর খালি পায়ে দাঁড়িয়ে আছে গাড়ির জানালার পাশে। হাতে প্লাস্টিকের বাটি, চোখে ক্ষুধা আর ক্লান্তির ছাপ। সে হাত বাড়িয়ে নীরবে ইঙ্গিত করছে, যেন বলছে, একটু দয়া করো। অঞ্জনার চোখ হঠাৎ স্থির হয়ে গেল ছেলেটির মুখের দিকে। বুকের ভেতর ধক করে উঠল। এই চেহারা, এই চোখের দৃষ্টি, অঞ্জনার নিজের ছেলের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। না, এটা কি সম্ভব? তিনি নিজের মনকে প্রশ্ন করলেন। এত বছর পর? না, হয়তো শুধু মিল। কিন্তু ছেলেটি যখন সামান্য হাসার চেষ্টা করল, অঞ্জনার চোখ ভিজে গেল। সেই হাসি, সেই চোখ, এ তো তারই আর্জুন। ড্রাইভার অবাক হয়ে পিছনে তাকালেন। ম্যাডাম, কিছু দেবেন ওকে? অঞ্জনার কণ্ঠ যেন আটকে গেল। ওকে, এখানে দাঁড়াও একটু। তিনি জানালার কাঁচ নামালেন। ছেলেটি অবাক হয়ে তাকালো। হয়তো সে এমন বিলাসবহুল গাড়ি থেকে কেউ তাকে ডাকবে আশা করেনি। অঞ্জনা হাত বাড়িয়ে বললেন, তোমার নাম কি? ছেলেটি একটু দ্বিধা করে বলল, আর্জুন। এই নাম শোনার পর অঞ্জনার বুকের ভেতর সব কিছু ওলটপালট হয়ে গেল। চোখের জল গড়িয়ে পড়ল। আর্জুন, তুমি কোথা থেকে এসেছ? তোমার মা বাবা কোথায়? অঞ্জনার গলা কাঁপছে। ছেলেটি নির্বিকারভাবে উত্তর দিল, মা বাবা কেউ নেই, ছোটবেলায় হারিয়ে গেছিলাম। এখন রাস্তা আমার ঘর। অঞ্জনার পৃথিবী যেন থেমে গেল। এত বছর ধরে যে ছেলেকে খুঁজছেন, সে আজ রাস্তায় ভিক্ষা করছে আর নিজের মাকেও চিনতে পারছে না। সিগন্যাল সবুজ হয়ে গেল। পিছনের গাড়ি হর্ন বাজাচ্ছে। ড্রাইভার বলল, ম্যাডাম, চলবো? অঞ্জনা দ্বিধায় পড়লেন। তার মাথা ঘুরছে। তিনি চাইলেন আর্জুনকে এক্ষুনি গাড়িতে তুলে নিতে, কিন্তু বুঝলেন এটা এত সহজ হবে না। ছেলেটি এখন তাকে বিশ্বাসও করবে না। তবু তিনি মনে মনে শপথ করলেন, আমি আমার ছেলেকে খুঁজে বের করব, আর এক মুহূর্ত দেরি নয়। গাড়ি ধীরে ধীরে এগোতে লাগল। অঞ্জনার চোখে ভেসে উঠল অতীতের সব স্মৃতি, গ্রামের কাঁচা বাড়ি, স্বামী রাহুল, ছোট্ট আর্জুনের হাসি, আর সেই দিন যেদিন সব কিছু বদলে গেছিল। রাতের মুম্বাই অঞ্জনার বিলাসবহুল ফ্ল্যাটে নেমে এসেছে। চারপাশে শহরের আলো ঝলমল করছে, কিন্তু অঞ্জনার মন যেন হারিয়ে গেছে বহু বছর আগে গ্রামের সেই দিনগুলোয়। অঞ্জনার জন্ম হয়েছিল বিহারের একটি ছোট্ট গ্রামে।
বাবা ছিলেন দিনমজুর, মা বাড়ির কাজ করতেন। ঘরের অবস্থা এতটাই খারাপ ছিল যে বর্ষাকালে কাদায় ভিজে বিছানা সরাতে হতো। একসময় ক্ষুধার্ত হয়ে ঘুমাতে যেতেন তারা। কিন্তু ছোটবেলায় অঞ্জনা ছিল স্বপ্নবিলাসী। গ্রামের স্কুলে পড়াশোনা করত, মনে ছিল বড় হয়ে কিছু করার ইচ্ছা। সে সবসময় বলত, আমি একদিন শহরে গিয়ে অনেক বড় হব আর আমার মা বাবাকে সুখে রাখব। দারিদ্র্য সত্ত্বেও অঞ্জনা সুন্দরী ছিল। তার সৌন্দর্য গ্রামের অনেকের নজর কাড়ত। অঞ্জনার বয়স যখন ১৭, তখন তার বিয়ে হয় রাহুল নামের এক যুবকের সঙ্গে। রাহুল ছিলেন এক সাধারণ তরুণ। শহরে কাজে আশায় ঘুরতেন, কিন্তু স্থায়ী কিছু পেতেন না। তবুও রাহুলে ছিল স্বপ্ন আর অঞ্জনার প্রতি ভালোবাসা। তারা একসঙ্গে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছিল। বিয়ের পর তারা মুম্বাইতে চলে আসেন। শহরে এসে তারা একটি বস্তিতে থাকতে শুরু করেন। ছোট্ট খাড়া ঘর, চারদিকে দুর্গন্ধ আর ভিড়। রাহুল দিনমজুরির কাজ নিতেন, অঞ্জনা সেলাইয়ের কাজ করতেন। এই সময়েই জন্ম হয় আরিয়ানের। ছোট্ট শিশুটি যেন তাদের জীবনে নতুন আলো এনে দেয়। অভাব থাকলেও আরিয়ানের হাসি সব ক্লান্তি দূর করে দিত। কিন্তু সুখ বেশিদিন স্থায়ী হয়নি। রাহুল অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন তার ফুসফুসে সমস্যা হয়েছে, নিয়মিত চিকিৎসা দরকার। চিকিৎসার খরচ জোগাড় করতে অঞ্জনা দিন রাত কাজ করতেন, কিন্তু তাও যথেষ্ট ছিল না। একদিন রাহুল তাকে বললেন, অঞ্জনা, আমি হয়তো বাঁচব না। তুমি প্রতিজ্ঞা করো, তুমি আরিয়নকে নিয়ে বাঁচবে। তোমার স্বপ্ন কখনো ভাঙবে না। কিছুদিন পর রাহুল মারা গেলেন। সেই দিনটা অঞ্জনার জীবনের মোড় ঘুরিয়ে দিল। নিজের চোখের জল মুছে তিনি প্রতিজ্ঞা করলেন, আমি এই শহরে নিজের জায়গা তৈরি করব। আমার ছেলে অভাবে বড় হবে না। কিন্তু একা মেয়ে, ছোট্ট সন্তান, হাতে কোনো টাকা নেই। এই পরিস্থিতিতে বাঁচা সহজ ছিল না। শহরের দালালরা তাকে নানা প্রলোভন দিত, কেউ কেউ অপমান করত। অঞ্জনা সব সহ্য করত, কারণ তার চোখে ছিল শুধু আরিয়নের ভবিষ্যৎ। এই সময়েই একদিন এমন কিছু ঘটে যা তার জীবনকে ভেঙে দেয়। এক ভয়াবহ দুর্ঘটনায় বস্তির আগুনে অঞ্জনা তার ছেলেকে হারান। চারদিকে বিশৃঙ্খলা, দমকলের হইচই, ধোঁয়ার মধ্যে কোথায় যে আরিয়ন হারিয়ে গেল অঞ্জনা জানতেও পারলেন না। তিনি সর্বত্র খুঁজলেন, থানায় রিপোর্ট করলেন, আশ্রমে খুঁজলেন, কিন্তু কোনো ফল হল না। শেষ পর্যন্ত তিনি মানতে বাধ্য হলেন যে আরিয়ন হয়তো মারা গেছে। কিন্তু অঞ্জনার অন্তর বলত, না, আমার ছেলে বেঁচে আছে, কোথাও না কোথাও আছে। এই বিশ্বাসই তাকে নতুন জীবন শুরু করার শক্তি দেয়। রাতের মুম্বাই অঞ্জনার বিলাসবহুল ফ্ল্যাটে নেমে এসেছে। চারপাশে শহরের আলো ঝলমল করছে। কিন্তু অঞ্জনার মন যেন হারিয়ে গেছে বহু বছর আগে গ্রামের সেই দিনগুলোয়। অঞ্জনার জন্ম হয়েছিল বিহারের একটি ছোট্ট গ্রামে। বাবা ছিলেন দিনমজুর, মা বাড়ির কাজ করতেন। ঘরের অবস্থা এতটাই খারাপ ছিল যে বর্ষাকালে কাদায় ভিজে বিছানা সরাতে হতো। একসময় ক্ষুধার্ত হয়ে ঘুমাতে যেতেন তারা। কিন্তু ছোটবেলায় অঞ্জনা ছিল স্বপ্নবিলাসী। গ্রামের স্কুলে পড়াশোনা করত, মনে ছিল বড় হয়ে কিছু করার ইচ্ছা। সে সবসময় বলত, আমি একদিন শহরে গিয়ে অনেক বড় হব আর আমার মা বাবাকে সুখে রাখব। দারিদ্র্য সত্ত্বেও অঞ্জনা সুন্দরী ছিল। তার সৌন্দর্য গ্রামের অনেকের নজর কাড়ত। অঞ্জনার বয়স যখন ১৭, তখন তার বিয়ে হয় রাহুল নামের এক যুবকের সঙ্গে। রাহুল ছিলেন এক সাধারণ তরুণ। শহরে কাজে আশায় ঘুরতেন, কিন্তু স্থায়ী কিছু পেতেন না। তবুও রাহুলে ছিল স্বপ্ন আর অঞ্জনার প্রতি ভালোবাসা। তারা একসঙ্গে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছিল। বিয়ের পর তারা মুম্বাইতে চলে আসেন। শহরে এসে তারা একটি বস্তিতে থাকতে শুরু করেন। ছোট্ট খাড়া ঘর, চারদিকে দুর্গন্ধ আর ভিড়। রাহুল দিনমজুরির কাজ নিতেন, অঞ্জনা সেলাইয়ের কাজ করতেন। এই সময়েই জন্ম হয় আরিয়ানের। ছোট্ট শিশুটি যেন তাদের জীবনে নতুন আলো এনে দেয়। অভাব থাকলেও আরিয়ানের হাসি সব ক্লান্তি দূর করে দিত। কিন্তু সুখ বেশিদিন স্থায়ী হয়নি। রাহুল অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন তার ফুসফুসে সমস্যা হয়েছে, নিয়মিত চিকিৎসা দরকার। চিকিৎসার খরচ জোগাড় করতে অঞ্জনা দিন রাত কাজ করতেন, কিন্তু তাও যথেষ্ট ছিল না। একদিন রাহুল তাকে বললেন, অঞ্জনা, আমি হয়তো বাঁচব না।
তুমি প্রতিজ্ঞা করো তুমি আরিয়নকে নিয়ে বাঁচবে, তোমার স্বপ্ন কখনো ভাঙবে না। কিছুদিন পর রাহুল মারা গেলেন। সেই দিনটা অঞ্জনার জীবনের মোড় ঘুরিয়ে দিল। নিজের চোখের জল মুছে তিনি প্রতিজ্ঞা করলেন, আমি এই শহরে নিজের জায়গা তৈরি করব, আমার ছেলে অভাবে বড় হবে না। কিন্তু একা মেয়ে, ছোট্ট সন্তান, হাতে কোনো টাকা নেই, এই পরিস্থিতিতে বাঁচা সহজ ছিল না। শহরের দালালরা তাকে নানা প্রলোভন দিত, কেউ কেউ অপমান করত। অঞ্জনা সব সহ্য করত, কারণ তার চোখে ছিল শুধু আরিয়নের ভবিষ্যৎ। এই সময়েই একদিন এমন কিছু ঘটে যা তার জীবনকে ভেঙে দেয়। এক ভয়াবহ দুর্ঘটনায় বস্তির আগুনে অঞ্জনা তার ছেলেকে হারান। চারদিকে বিশৃঙ্খলা, দমকলের হইচই, ধোঁয়ার মধ্যে কোথায় যে আরিয়ন হারিয়ে গেল অঞ্জনা জানতেও পারলেন না। তিনি সর্বত্র খুঁজলেন, থানায় রিপোর্ট করলেন, আশ্রমে খুঁজলেন, কিন্তু কোনো ফল হল না। শেষ পর্যন্ত তিনি মানতে বাধ্য হলেন যে আরিয়ন হয়তো মারা গেছে। কিন্তু অঞ্জনার অন্তর বলত, না, আমার ছেলে বেঁচে আছে, কোথাও না কোথাও আছে। এই বিশ্বাসই তাকে নতুন জীবন শুরু করার শক্তি দেয়। বস্তির আগুনে ছেলেকে হারানোর পর অঞ্জনার জীবনে যেন আর কিছুই অবশিষ্ট ছিল না। চোখে জল, মনে শূন্যতা আর পেটের ক্ষুধা, এই তিনটাই তার সঙ্গী। তবু কোথাও এক অদম্য শক্তি তাকে প্রতিদিন লড়াই করতে শিখিয়ে দিচ্ছিল। অঞ্জনা প্রথমে এক গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ নিলেন। সেলাইয়ের কাজ জানা ছিল বলে দিনরাত পরিশ্রম করতেন। ফ্যাক্টরির মালিক তাকে খেয়াল করলেন। তুমি অনেক মনোযোগ দিয়ে কাজ করো, একদিন বললেন মালিক। চাইলে বাড়িতে বসেও কাজ নিতে পারো। অঞ্জনা বুঝলেন, যদি বাড়িতে কাজ নিয়ে দিতে পারেন তাহলে হয়তো নিজের ছোট্ট টিম বানানো যাবে। তখন থেকেই তার মাথায় ব্যবসার বীজ বপন হতে থাকে। ধীরে ধীরে তিনি কিছু বস্তির মেয়েদের সঙ্গে যোগাযোগ করলেন। সবাই অভাবে দিন কাটাত। অঞ্জনা তাদের সেলাই শিখিয়ে কাজ দিলেন। প্রথমে ছোট দোকানগুলোর জন্য কাপড়ের ব্যাগ, সস্তা জামাকাপড় তৈরি করতে লাগলেন। রাতে ঘুমানোর সময় অঞ্জনা চোখ বন্ধ করলেই মনে হতো আরজন বেঁচে আছে, কোথাও আছে। সেই বিশ্বাসই তাকে আগুনের মতো জ্বালিয়ে রাখত। আমার ছেলে ফিরে আসবে, আর আসার সময় তাকে আমি এমন জীবন দেব যেখানে কোনো কষ্ট থাকবে না। একদিন স্থানীয় এক এনজিও তাদের বস্তিতে এলো। অঞ্জনার উদ্যোগ দেখে তারা মুগ্ধ হল। এনজিওর একজন বিদেশি প্রতিনিধি তার তৈরি ব্যাগগুলো দেখলেন এবং বললেন, এগুলো বিদেশি বিক্রি হতে পারে, তুমি যদি বড় পরিমাণে দিতে পারো আমরা অর্ডার দেব। এটা ছিল অঞ্জনার জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত। তিনি দিনরাত পরিশ্রম করলেন, বস্তির আরও অনেক মেয়েকে কাজ দিলেন। অল্প সময়ের মধ্যেই তার ছোট ব্যবসা বড় হতে লাগল। ব্যবসার প্রসার ও অঞ্জনার দৃঢ়তা, পরিশ্রম, সততা আর বুদ্ধিমত্তার জোরে অঞ্জনা কয়েক বছরের মধ্যে নিজের ব্র্যান্ড তৈরি করলেন। সস্তা কাপড়ের ব্যাগ থেকে শুরু করে পোশাক, হাতে বানানো শাড়ি, সবই তার ব্র্যান্ডের অন্তর্ভুক্ত হল। তার ব্যবসা এতটাই জনপ্রিয় হল যে বড় বড় মলগুলোতে তার শোরুম খুলল। মিডিয়া তার সাফল্যের গল্প নিয়ে লিখতে লাগল। তিনি অনুপ্রেরণা হয়ে উঠলেন হাজার নারীর কাছে। কিন্তু যত সাফল্যই আসুক, প্রতিদিন রাতে ঘুমানোর আগে তিনি আকাশের দিকে তাকাতেন এবং ফিসফিস করে বলতেন, আরজন তুমি কোথায়? তার অন্তরে সবসময় একটা অপরাধ বোধ ছিল। সেদিন যদি আরজনের হাত না ছাড়তেন, এই বেদনা তাকে আরও বেশি করে কাজের দিকে ঠেলে দিয়েছে। অঞ্জনা বুঝতেন, শুধু টাকা দিয়ে জীবন পূর্ণ হয় না, কিন্তু টাকা থাকলে মানুষকে খুঁজে পাওয়া, সমাজে দাঁড়ানো সহজ হয়। তাই তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, একদিন তিনি তার ছেলেকে খুঁজে বের করবেন। মুম্বাইয়ের সেই রাতের মতো আরও অনেক রাত কেটে গেছে। বছরের পর বছর অঞ্জনা ব্যবসার দুনিয়ায় নিজেকে শক্ত করে প্রতিষ্ঠিত করেছেন। তার ব্র্যান্ড এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও নাম করেছে। টেলিভিশনে সাক্ষাৎকার দেন, সংবাদপত্রে তার ছবি ছাপা হয়, আর নারী উদ্যোক্তাদের জন্য তিনি আইকন হয়ে উঠেছেন। কিন্তু এই সব কিছুর মাঝেও তার ভেতরের শূন্যতা পূরণ হয়নি। বিলাসবহুল অ্যাপার্টমেন্টে রাতের নীরবতা নেমে এলে তার বুকের মধ্যে একটাই প্রশ্ন ঘুরতে থাকে, আমার ছেলে কোথায়? সে কি আমাকে মনে রেখেছে? তিনি মাঝে মাঝে ছেলের বয়স কল্পনা করেন। এখন হয়তো 15-16 বছর বয়স। কেমন আছে? পড়াশোনা করে কিনা, নাকি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে?
অঞ্জনার ব্যবসায়িক পার্টনাররা প্রায়ই বলেন, আপনার তো সব আছে, আর কি চাই? অঞ্জনা হেসে উত্তর দেন, সবকিছু আছে, কিন্তু কিছুই নেই। তার এই উত্তর কেউ বোঝে না। সিগন্যালের সেই দিন থেকে শুরু। গল্পে ফিরে আসি, যেদিন গাড়িতে বসে লাল সিগন্যালে তিনি সেই ধুলো মাখা ছেলেটিকে দেখলেন, বুক কেঁপে উঠেছিল। সে যে তারই হারানো আর্জন, এ নিয়ে তার ভেতরে আর কোনো সন্দেহ নেই। কিন্তু তাড়াহুড়োয় তখন কিছু করতে পারেননি। ছেলেটিকে তুলে নেওয়া, তার বিশ্বাস অর্জন করা, এগুলো সহজ নয়। তবু সেই দিন থেকে অঞ্জনার জীবন যেন নতুন এক পাগিত পেল। তিনি ড্রাইভারকে জিজ্ঞেস করলেন, সেই জায়গাটা মনে আছে? কাল থেকে প্রতিদিন এখানে থামবে, আমি সেই ছেলেটিকে খুঁজব। অঞ্জনা ভাবলেন, হয়তো মিডিয়ার সাহায্য নেওয়া যেতে পারে। তিনি পরিচিত এক সাংবাদিককে ডেকে বললেন, রাস্তার এত বাচ্চা হারিয়ে যায়, কেউ তাদের খোঁজে না। আমি চাই এই নিয়ে একটা রিপোর্ট হোক, আর যদি সেই রিপোর্টে আমার ছেলের মতো কাউকে পাওয়া যায়, আমাকে জানাবে। সাংবাদিক প্রথমে অবাক হলেও রাজি হল। এভাবেই শুরু হয় অঞ্জনার ছেলের খোঁজে নতুন অভিযান। এই খোঁজার তাগিদে অঞ্জনার ভেতরে আরও এক পরিবর্তন এলো। তিনি নিজের ব্যবসার পাশাপাশি রাস্তায় থাকা বাচ্চাদের জন্য দাতব্য সংস্থা শুরু করলেন। খাবার, শিক্ষা, আশ্রয়ের ব্যবস্থা করতে লাগলেন। এতে তিনি মিডিয়ার আরও প্রশংসা পেলেন। কিন্তু অঞ্জনার কাছে এটা কোনো ইমেজ তৈরির জন্য ছিল না। তার ভেতরে ছিল শুধু একটাই ইচ্ছা, যদি আমার ছেলেকে পাই, যেন সে আমাকে দেখে গর্ব করে। একদিন সাংবাদিকের কাছ থেকে ফোন এলো, অঞ্জনা ম্যাডাম, যে ছেলেটিকে আপনি সেদিন দেখেছিলেন, তাকে হয়তো খুঁজে পেয়েছি। সে লাল সিগন্যালের পাশের বস্তিতে থাকে। তবে ও আমাদের কথা শুনে পালিয়েছে, হয়তো ভয় পেয়েছে। অঞ্জনার বুক ধকধক করতে লাগল। ভয়, আশা, উত্তেজনা সব একসাথে কাজ করছে। তিনি ঠিক করলেন এইবার নিজেই যাবেন। মুম্বাইয়ের লাল সিগন্যালের পাশের বস্তিতে সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। চারদিকে হর্নের শব্দ, ধোঁয়ার গন্ধ, গরম পিচের রাস্তার তাপ। কিন্তু এই কোলাহল আর্জনের কাছে প্রতিদিনের অভ্যাস। আর্জনের বয়স তখন মাত্র 5, যখন আগুনে তার ছোট্ট দুনিয়া পুড়ে গিয়েছিল। সে শুধু মনে করতে পারে ধোঁয়ার মধ্যে চিৎকার, মায়ের হাত ছুটে যাওয়া, আর হঠাৎ করে নিস্তব্ধতা। এরপর আর কিছু মনে নেই। জ্ঞান ফেরে এক অচেনা লোকের কাছে। রাস্তার ভিক্ষুকদের একটা দল তাকে নিয়ে যায়। ওদের দুনিয়ায় নামতে হয় না বুকে সাহস থাকলেই। ক্ষুধা, মারধর আর ভয় এদের প্রতিদিনের সঙ্গী। ধীরে ধীরে সে শিখে নেয় লাল সিগন্যালের পাশেই দাঁড়িয়ে হাত পাততে হয়। কখনো কেউ টাকা দেয়, কখনো তাড়িয়ে দেয়, আর যারা মনের দয়ায় খাবার দেয় তারা যেন তার কাছে ফেরেস্তার মতো। আর্জনের ভেতরে এখনও মায়ের অস্পষ্ট স্মৃতি আছে। মিষ্টি গলায় গান গাওয়া, আঁচল দিয়ে ঘাম মুছিয়ে দেওয়া। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই স্মৃতি ফিকে হয়ে গেছে। কখনো কখনো সে ভাবে, মা কি আমাকে খুঁজছে, নাকি ভুলেই গেছে? এই প্রশ্নের উত্তর সে জানে না, কিন্তু মনে গভীরে একটা ক্ষোভ আছে। যদি মা সত্যি বেঁচে থাকত, তবে কি এত বছর তাকে খুঁজে পেত না? যেদিন কালো মার্সিডিজের পাশে দাঁড়িয়ে হাত বাড়িয়েছিল, তখন সে ভাবেনি কিছু আলাদা হবে। কিন্তু জানালা খুলে সেই সজ্জিত মহিলার চোখের অদ্ভুত চাহনি তাকে অস্থির করেছিল। যখন তাকে নাম জিজ্ঞাসা করা হলো, সে অজান্তেই নিজের আসল নাম বলল, আর্জন। তারপর মহিলার চোখে জল দেখে ভেতরে কিছু কেঁপে উঠেছিল। কেন কাঁদছিল ও? আমার জন্য, নাকি কেবল দয়া করে? পরদিন সাংবাদিকরা এসে তার ছবি তুলতে চাইলে সে ভয় পেয়ে পালিয়ে যায়। সে জানে এদের বিশ্বাস করা যায় না। অনেক সময় এই সবলোক প্রতিশ্রুতি দেয়, পরে আর খোঁজ নেয় না। আর্জনের সঙ্গে আরও অনেক বাচ্চা থাকে বস্তির সেই আঁকড়ায়। ওদের একজন নেতা আছে, রাকেশ। রাকেশ দিনের শেষে সবার উপার্জন জমা নেয়, না দিলে মারধর করে। কিছু বড়রা পকেটমারি করে, কিছু ভিক্ষা করে। পুলিশ মাঝে মধ্যে এসে তাড়া দেয়, কিন্তু তাদের জন্য নিরাপদ আশ্রয় আর কোথায়? আর্জন রাতে ঘুমানোর সময় আকাশের দিকে তাকায়। ভরা আকাশে তারা দেখে সে ফিসফিস করে, মা, যদি তুমি থাকো, আমাকে নিয়ে যাও, আমি আর ভয় পেতে চাই না। কয়েকদিন পর থেকে সে লক্ষ্য করল সেই কালো গাড়ি বারবার একই সিগন্যালে থামে। গাড়ির জানালা থেকে সেই মহিলাকে সে দেখে, কিন্তু কাছে যেতে ভয় লাগে। তার মনে প্রশ্ন, কে এই মহিলা, কেন বারবার আসে? সে কি আমাকে খুঁজছে? ভেতরের ভয় আর কৌতূহলের দ্বন্দ্ব তার মনকে অস্থির করে রাখছে। আর্জন জানে না এই মহিলা তার হারানো মা, আর জানে না তার জীবন শীঘ্রই পুরোপুরি বদলে যাবে।
মুম্বাইয়ের গরম বিকেল। সিগন্যালের পাশে প্রতিদিনের মতোই বাচ্চারা দাঁড়িয়ে আছে, কেউ গাড়ির জানালায় হাত রাখছে, কেউ ফুল বিক্রি করছে। অঞ্জনয় কালো মার্সিডিজ ধীরে ধীরে এসে দাঁড়াল। গাড়ি থেকে নেমে এলেন তিনি নিজে। আজ আর জানালা দিয়ে তাকিয়ে থাকবেন না, আজ তিনি সরাসরি এগিয়ে যাবেন। ড্রাইভার অবাক হয়ে বলল, ম্যাডাম, এখানে নামা কি নিরাপদ? অঞ্জনা মৃদু হাসলেন। আমার ছেলে যদি এখানে থাকে তাহলে এটাই আমার নিরাপদ জায়গা। অঞ্জনার চোখে ভেজা প্রতিজ্ঞা। অঞ্জনা দেখলেন সেই চেনা মুখ, ধুলোয় মাখা, খালি পা, ছেঁড়া শার্ট, কিন্তু সেই চোখের দৃষ্টি যেন তার রাহুলের চোখের মতোই। বুকের ভেতর তীব্র আবেগের ঢেউ উঠল। তিনি ধীরে ধীরে আর্জনের দিকে এগোলেন। আর্জন প্রথমে ভয় পেয়ে পিছিয়ে গেল। ভয় পেও না, আমি তোমাকে কিছু করতে আসিনি, কোমল গলায় বললেন অঞ্জনা। আর্জন সন্দেহের দৃষ্টিতে তাকাল। তার জীবনে এতবার মানুষ প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছে যে কারো উপর সহজে বিশ্বাস করা শেখেনি। তুমি কে? কেন বারবার এখানে আসো? আর্জনের কণ্ঠে ভয় আর রাগ মিশেছিল। অঞ্জনার চোখে জল এসে গেল, তবু তিনি হাসলেন। আমি তোমার মায়ের মতো কেউ না, আসলে আমি তোমার মাই। এই কথা শুনে আর্জন এক মুহূর্ত স্থির দাঁড়িয়ে থাকল, তারপর যেন বজ্রাঘাতে আঘাত পেল। মা? আমার মা অনেক বছর আগেই আমাকে ছেড়ে গেছে, তখন আগুনে আমাকে ফেলে চলে গিয়েছিল। তুমি আমার মা নও। অঞ্জনার বুক ফেটে গেল। না আর্জন, আমি কখনো তোমাকে ফেলে যাইনি। আমি সেদিন তোমাকে হারিয়ে ফেলেছিলাম, তারপর থেকে প্রতিদিন তোমাকে খুঁজেছি। তোমাকে ছাড়া আমি বেঁচে নেই। আর্জনের চোখে রাগের আগুন। তুমি এতদিন কোথায় ছিলে? আমি কতদিন না খেয়ে ঘুমিয়েছি, মার খেয়েছি, কেউ ছিল না পাশে। অঞ্জনা তার দিকে এগিয়ে এসে হাঁটু গেড়ে বসলেন, তার চোখের সমান হয়ে। তোমার কষ্ট আমি অনুভব করতে পারি না, কিন্তু আমি তোমাকে হারানোর পর একদিনও শান্তিতে ঘুমাতে পারিনি। আর্জন, আমি তোমাকে ফিরে পেতে চাই। আমার সঙ্গে চলো। চারপাশের মানুষ তাকিয়ে আছে। সিগন্যালের পাশে এমন দৃশ্য কেউ কল্পনা করেনি। ধনী নারী হাঁটু গেড়ে রাস্তার বাচ্চার সামনে কাঁদছে। কিছু লোক মোবাইল বের করে ভিডিও তুলছে। সাংবাদিকের ফোনে খবর পৌঁছেছে যে ঘটনাটি শিগগিরই মিডিয়া ভাইরাল হবে। কিন্তু এই মুহূর্তে অঞ্জনার কাছে দুনিয়ার কিছুই গুরুত্বপূর্ণ নয়। তার চোখে শুধু ছেলের মুখ। আটজন ভেতরে ভেতরে কাঁপছে। তার মনে এক অদ্ভুত টান। এই মহিলা কি সত্যিই তার মা? কিন্তু এতদিনের কষ্ট তাকে ঠান্ডা থাকতে শিখিয়েছে। তুমি আমার সঙ্গে গেলে যদি আমাকে আবার ফেলে দাও? অঞ্জনা আর দেরি করলেন না। তিনি নিজের গলা থেকে সোনার লকেট খুলে আর্জনের হাতে ধরালেন। লকেটের ভেতর ছোট্ট শিশুর ছবি, 5 বছর আর্জন মায়ের কোলে। আর্জন লকেটটি দেখে স্তব্ধ। স্মৃতির ঝাপটা আসতে লাগল। মায়ের আঁচল, গান আর সেই সোনার লকেট যা আগুনের রাতে হারিয়েছিল। তার চোখ ভিজে উঠল, কিন্তু অভিমান এখনও পুরোপুরি ভাঙেনি। তুমি যদি সত্যিই আমার মা হও তাহলে প্রমাণ করো যে আমাকে আর ছাড়বে না। অঞ্জনা হাত বাড়ালেন, আমি শপথ করছি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। তুমি যদি না চাও আমার সঙ্গে এখনই যেও না, কিন্তু আমি প্রতিদিন তোমার কাছে আসব, যতদিন না তুমি নিজে আমাকে ডাকো। আর্জনের চোখে দ্বিধার সঙ্গে আশা দেখা দিল। এই মহিলার কণ্ঠে এমন এক শক্তি যা সে আগে শোনেনি। সে চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর ফিসফিস করে বলল, কাল আবার আসবে? অঞ্জনা ছেলেকে বুকে জড়িয়ে ধরতে চাইলেন, কিন্তু তার অভিমানকে সময় দেওয়ার জন্য শুধু মাথায় হাত রাখলেন। হ্যাঁ, আমি আসব, যতবার দরকার আসব। ড্রাইভার গাড়ির দরজা খুলল। অঞ্জনা ফিরে গেলেন, কিন্তু তার হৃদয়ে বহু বছর পর এক নতুন আলো জ্বলে উঠেছে। মা ছেলের সম্পর্কের সেতু আজ প্রথমবারের মতো তৈরি হল। অঞ্জনা আর্জনের আবেগঘন দৃশ্য দ্রুত মিডিয়ায় ভাইরাল হয়। সংবাদ মাধ্যমে শিরোনাম হয়, কোটিপটি মা রাস্তায় ভিক্ষুক ছেলেকে খুঁজে পেলেন। কেউ প্রশংসা করে, কেউ সমালোচনা করে যে এতদিন পরে কেন খুঁজে পেলেন। অঞ্জনা এসব কটাক্ষ উপেক্ষা করে ছেলের আস্থা জিততে মন দেন। অঞ্জনা আর্জনকে সঙ্গে নিতে চান, কিন্তু আর্জনের বছরের পর বছর রাস্তায় থাকা অভ্যাস, অবিশ্বাস এবং স্বাধীনতার অদ্ভুত ভয় আছে। ধীরে ধীরে সে অঞ্জনার সঙ্গে দেখা করতে শুরু করে। মায়ের দেওয়া খাবার নেয়, কখনো গাড়িতে বসে। অঞ্জনা ধৈর্য ধরে তার সাথে সম্পর্ক গড়ে তোলেন। অঞ্জনা বুঝতে পারেন আর্জনের মতো আরও অনেক শিশু রাস্তার জীবনে বন্দী। তিনি একটি ফাউন্ডেশন গড়ে তোলেন, বস্তির শিশুদের শিক্ষা, আশ্রয় ও পুনর্বাসনের জন্য। এতে মিডিয়া আবার ইতিবাচকভাবে সাড়া দেয়। সমাজে ধনী গরিবের ব্যবধান নিয়ে আলোচনা শুরু হয়। একদিন আর্জন অসুস্থ হয়ে পড়ে। অঞ্জনা দিনরাত তার পাশে থেকে যত্ন নেন।
তখন আর্যন মায়ের ভালোবাসায় নিশ্চিত হয় যে এই মা তাকে আর কখনো ছেড়ে যাবে না। তার পুরনো অভিমান ভেঙে যায়। আর্যন মায়ের বাড়িতে চলে আসে, স্কুলে ভর্তি হয়, ধীরে ধীরে নতুন জীবনে অভ্যস্ত হয়। মা ছেলের সম্পর্ক আরও গভীর হয়। অঞ্জনার ব্যবসার পাশাপাশি সমাজসেবার কাজও বাড়তে থাকে। গল্পের শেষে মা ছেলে সমুদ্রের ধারে বসে সূর্যাস্ত দেখছে। অঞ্জনা বলেন, জীবনের সব সাফল্যের চেয়ে বড় পুরস্কার তুমি, আর্যন। আর্যন মায়ের হাত ধরে বলে, তুমি আমাকে হারিয়ে ফেলোনি মা, শুধু সময় লেগেছিল খুঁজে পেতে। ভালোবাসা এবং সম্পর্কই আসল সম্পদ। ধৈর্য আর মানবিকতা থাকলে যে কোনো হারানো সম্পর্ক পুনরুদ্ধার করা যায়।